স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি পঞ্চম নম্বর 1 ক্লাস অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের আগের ক্লাসের শেষাংশে তোমাদের বিশেষ করে অনুরোধ করেছিলাম, করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব, এই জন্য তোমরা যতটা পারো ঘরে বসে থাকো এবং পরিবারের সাথে থাকো, প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর তার সাথে তোমাদের আমি বলেছিলাম, তোমাদের ভিতরে যাদের ধূমপানে অভ্যস্ত, তোমরা ধূমপান থেকে বিরত থাকো। আমি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমাদের এই পরামর্শ দিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকারের ধারণা, গ্রাহকের ধারণা, ব্যাংকার ও গ্রাহক সম্পর্ক, গার্নিশি আদেশ। প্রথমে আলোচনা করবে ব্যাংকারের ধারণা, কনসেপ্ট অফ ব্যাংকার। ব্যাংকার অর্থটা কি? আসলে ব্যাংকারের যদি আমরা অর্থ খুঁজি, তাহলে ব্যাংকের আবেদনও করতে হয় মহাজন, ব্যাংকের মালিক, অংশীদার বা ব্যাংকের পরিচালক। আমরা ব্যাংকার বলতে বুঝি যিনি ব্যাংকের কার্য পরিচালনা করেন। ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তি, উদ্যোক্তা, পরিচালক বা ব্যবস্থাপককে ব্যাংকার বলে। ব্যাংকের কার্যাবলী বলতে যেমন বোঝায় আমানত গ্রহণ, ঋণ দান, আমানত অর্থ ফেরত, গ্রাহকদের পে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি কাজে সহযোগিতা প্রদান। তাহলে আমরা কি বলতে পারি যে ব্যাংকার বলতেই যিনি ব্যাংকের কার্যক্রমের সাথে জড়িত আছে, অর্থাৎ যিনি জনগণের আমানত গ্রহণ করে, জনগণকে ঋণ প্রদান করে, গ্রাহক আসলেই তাকে পে অর্ডার দেয়, ব্যাংক ড্রাফট দেয়, অর্থাৎ ব্যাংকিং সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গকে আমরা এখানে ব্যাংকার বলতে পারি। অর্থাৎ ব্যাংকে বসে যে সমস্ত ব্যক্তিবর্গ বা উদ্যোক্তা বা পরিচালক বা ব্যবস্থাপক ব্যাংকের কার্যাবলী গ্রহণ করেন ও জনগণকে সেবা প্রদান করেন, এমন সব ব্যক্তিবর্গকে বলা হবে ব্যাংকার। গ্রাহকের ধারণা, কনসেপ্ট অফ কাস্টমার। গ্রাহক বলতে আমরা কি বুঝি? যেমন কোনো ব্যক্তি যদি কোনো বাজারে কোনো পণ্য ক্রয় করতে যায়, বাজারে পণ্য ক্রয় করতে গেলেই তাকে বলা হবে ওই দোকানদারের জন্য তাকে গ্রাহক। তবে ওই গ্রাহকের সাথে ব্যাংকের গ্রাহকের কিছু পার্থক্য আছে। তো আমরা প্রথমে জেনে নিই ব্যাংকের গ্রাহক কাকে বলে। ব্যাংকের গ্রাহক বলতে যিনি ব্যাংকিং সেবা গ্রহণ করেন, অর্থাৎ ব্যাংকিং সেবা গ্রহণের জন্য যিনি ব্যাংকে যান এবং ব্যাংকিং সেবা গ্রহণ করেন, তাকে বলা হবে গ্রাহক বা কাস্টমার। যেমন ব্যাংকে হিসাব খোলেন, ঋণ গ্রহণ করেন, অর্থ উত্তোলন করেন, ব্যাংকের সাথে নিয়মিত লেনদেন করেন, এমন ব্যক্তিবর্গই হচ্ছে ব্যাংকের গ্রাহক। অন্যান্য গ্রাহকের মধ্যে পার্থক্য হচ্ছে এই, যেমন একজন ব্যক্তি দোকানে গেলেন কিন্তু তিনি কোনো আদায় ক্রয় করলেন, তিনি ওই দোকানের গ্রাহক হিসাবে আকৃষ্ট হবেন। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কোনো ব্যক্তি ব্যাংকে গেলেন এবং ব্যাংক থেকে ফিরে আসলেন, ওই ব্যক্তি ব্যাংকের গ্রাহক হিসাবে বিবেচিত হবেন। ওই ব্যক্তি ব্যাংকের গ্রাহক হিসাবে তখনই বিবেচিত হবেন যখন ব্যাংকের হিসাব করবেন, অথবা নিজের হিসাবে অর্থ জমা রাখবেন, অথবা নিজের হিসাব থেকে অর্থ উত্তোলন করবেন, অথবা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন এবং ব্যাংক থেকে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করবেন। যেমন বিদ্যুৎ বিল পরিশোধ, ব্যাংক ড্রাফট, পে অর্ডার ইত্যাদি যদি গ্রহণ করেন, তখন তাকে বলা হবে ব্যাংকের গ্রাহক, অর্থাৎ তাকে এখানে ব্যাংকের কাস্টডি হিসাবে আখ্যায়িত করতে হবে।
একটি উদাহরণ দিই, মনে করি মিস্টার ক তার বাবার পক্ষ থেকে, তার বাবা এক্স এর পক্ষ থেকে একটি চেক নিয়ে ব্যাংকে গেলেন এবং চেকের অর্থটা তিনি নিয়ে আসলেন। এখানে মিস্টার এ ব্যাংকের গ্রাহক নন, গ্রাহক হচ্ছে মিস্টার এক্স, যিনি হিসাব খুলেছেন। মিস্টার এ তার পিতার পক্ষ থেকে শুধু ব্যাংক থেকে অর্থটা উত্তোলন করে নিয়ে আসেন। এই জন্য জনাব এ বা মিস্টার এ ব্যাংকের গ্রাহক নন, গ্রাহক হচ্ছে মিস্টার এক্স। তাহলে এটা স্পষ্টভাবে তোমরা বুঝতে পারলে যে যিনি হিসাব খুলেছেন অর্থাৎ মিস্টার এক্স এর হিসাব ব্যাংকে আছে বলেই তিনি ব্যাংকের গ্রাহক, কিন্তু তার ছেলে মিস্টার এ যেহেতু হিসাব খোলেননি, শুধু তার পিতার চেক নিজ অর্থ উত্তোলন করে আছেন, এই জন্য মিস্টার এ ব্যাংকের গ্রাহক। তাহলে এখানে সুস্পষ্ট বোঝা গেল ব্যাংকের গ্রাহক কে হবেন, কে হবেন। এরপরে হচ্ছে ব্যাংকার ও গ্রাহক সম্পর্ক, রিলেশন বিটুইন ব্যাংকার অ্যান্ড কাস্টমার। ব্যাংকার ও গ্রাহক সম্পর্ক আলোচনা করা হলো। আমানতকারী ও আমানত গ্রহীতা। ব্যাংকার ও গ্রাহকের সম্পর্ক হলো আমানতকারী ও আমানত গ্রহীতা সম্পর্ক। গ্রাহক হচ্ছে আমানতকারী এবং ব্যাংক হচ্ছে আমানত গ্রহীতা। দ্বিতীয় নম্বর হচ্ছে দেনাদার ও পাওনাদার সম্পর্ক। গ্রাহক ব্যাংকে টাকা জমা রাখেন, তাই তিনি পাওনাদার। অন্যদিকে ব্যাংকের টাকা জমা গ্রহণ করেন, এই জন্য তিনি হচ্ছে দেনাদার। প্রতিনিধি ও প্রধান সম্পর্ক। ব্যাংকার হচ্ছে প্রতিনিধি, অপরদিকে মক্কেল হচ্ছে প্রধান। কারণ ব্যাংক তার মক্কেলের পক্ষে কাজ করে। অর্থাৎ গ্রাহক তার টাকা বিভিন্ন স্থানে প্রদান করার জন্য ব্যাংকের কাছে যায়। এই ব্যাংক কারগণ মক্কেলের টাকা অর্থাৎ গ্রাহকের টাকা বিভিন্ন স্থানে প্রদান করে। ব্যাংকের মক্কেলগণ ব্যাংকে জমা রাখেন, নিজের হিসাবে জমা রাখেন। অন্যদিকে গ্রাহকগণ মক্কেলের পক্ষ হয়ে গ্রাহকের হিসাবে অর্থটা জমা দিয়ে দেন। এই জন্য ব্যাংকার ও মক্কেল অর্থাৎ গ্রাহক হচ্ছে প্রতিনিধি ও প্রধানের সম্পর্ক। বন্ধকদাতা ও বন্ধক গ্রহীতা। ব্যাংক মক্কেলের বিভিন্ন মূল্যবান সম্পদ বন্ধক রাখে এবং বন্ধক রেখে ঋণ প্রদান করে। তাই এখানে ব্যাংকার হচ্ছে বন্ধক গ্রহীতা এবং মক্কেল হচ্ছে বন্ধক দাতা। জিম্মাদার ও জিম্মাদারি। ব্যাংকের বিভিন্ন সময় ফি এর বিনিময়ে গ্রাহকের মূল্য জমা রাখে ও সংরক্ষণ করে। তাই ব্যাংকার ও মক্কেলের সম্পর্ক হচ্ছে জিম্মাদার ও জিম্মাদারি। অর্থাৎ ব্যাংক হচ্ছে জিম্মাদার এবং মক্কেল হচ্ছে জিম্মাদার। এরপরে আলোচনা হচ্ছে গার্নিসি আদেশ, গার্নিসি অর্ডার। গার্নিসি একটি ইংরেজি শব্দ, এটি একটি ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ গার্নাইন শব্দ হতে এর উৎপত্তি হয়েছে। তাহলে আমরা গার্নিতে আসি বলতে আমরা কি বুঝি? গার্নিতে আদেশ বলতে বুঝি যখন আদালত কর্তৃক ব্যাংকের কোন হিসাবে লেনদেনের
বন্ধের আদেশ প্রদান করে তখন তাকে বলা হয় গার্নিশি আদেশ। একটি উদাহরণের মাধ্যমে তোমাদের এই কথাটি আমি বুঝাতে চাই। মনে করে নেই এবি ব্যাংকে মিস্টার এক্স এর একটি হিসাব আছে। মিস্টার ওয়াই আদালতে এই মর্মে মামলা দায়ের করলো যে মিস্টার ওয়াই তার কাছে অর্থাৎ এক্স এর কাছে 2 লক্ষ টাকা পাবে, সে এই টাকা প্রদান করছে না, অথচ তার হিসাবে তার এবি ব্যাংকের চলতি হিসাবে তার কাছে চলতি হিসাবে টাকা আছে। ব্যাংক মিস্টার ওয়াই এর পক্ষে আদালত মিস্টার এক্স এর হিসাব বন্ধের যখন আদেশ প্রদান করে তখন এই আদেশটাকে বলা হবে গার্নিশি আদেশ। অর্থাৎ মিস্টার এক্স এ 2 লক্ষ টাকা উপরে, অর্থাৎ যে মিস্টার এক্স এর যে এবি ব্যাংকে হিসাব আছে এই হিসাবের উপর আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি করলো, অর্থাৎ সেখান থেকে কোনো লেনদেন বন্ধ করা হলে তখন তাকে বলা হবে এটাকে গার্নিশি আদেশ। গার্নিশি আদেশের সাথে 3টি পক্ষ জড়িত থাকে: ব্যাংক, পাওনাদার এবং দেনাদার। আচ্ছা, গার্নিশি আদেশ 2 প্রকার। একটা হচ্ছে সীমাবদ্ধ গার্নিশি আদেশ এবং সীমাহীন গার্নিশি আদেশ। সীমাবদ্ধ গার্নিশি আদেশ আদালত কর্তৃক যদি কোনো নির্দিষ্ট টাকার উপর হিসাব বন্ধের আদেশ প্রদান করে তখন তাকে বলা হবে সীমাবদ্ধ গার্নিশি আদেশ। যেমন মিস্টার এক্স এর এবি ব্যাংকের 5 লক্ষ টাকা জমা আছে, কিন্তু তার মধ্য থেকে সে 2 লক্ষ টাকার পর্যন্ত সে কোন হিসাবে লেনদেন করতে পারবে না, এই মর্মে যদি কোনো আদেশ প্রদান আদালত করে তখন এটাকে বলে সীমাবদ্ধ। অর্থাৎ মিস্টার এক্স এর এবি ব্যাংকে যদি 2 লক্ষ টাকা বেশি থাকে তাহলে সে ওই অতিরিক্ত অর্থের জন্য সে লেনদেন করতে পারবে, কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত তাকে ব্যাংকে রাখতে হবে। এই টাকা সে উত্তোলন করতে পারবে না, ট্রান্সফার করতে পারবে না এবং কাউকে দিতে পারবে না। তো এইটাকে বলা হচ্ছে সীমাবদ্ধ গার্নিশি আদেশ। সীমাহীন গার্নিশি আদেশ আদালত কর্তৃক যদি সম্পূর্ণ টাকার উপর হিসাব বন্ধের আদেশ প্রদান করেন তখন তাকে বলা হবে সীমাহীন গার্নিশি আদেশ। যেমন মিস্টার এক্স এর এবি ব্যাংকের হিসাব আছে আর হিসাবে 10 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষ টাকার কোনো টাকার উপরেই লেনদেন করতে পারবে না, উত্তোলন করতে পারবে না অথবা ট্রান্সফার করতে পারবে না, অন্য প্রদান করতে পারবে না, তখন এটাকে বলা হবে সীমাহীন গার্নিশি। অর্থাৎ সম্পূর্ণ অর্থের উপরে যদি হিসাব বন্ধের আদেশ প্রদান করে তখন তাকে এটা বলা হবে সীমাহীন গার্নিশি আদেশ। গার্নিশি আদেশের সীমাবদ্ধতা। গার্নিশি আদেশ সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। গার্নিশি আদালত কর্তৃক হিসাব বন্ধের আদেশ প্রদান করলেও কোনো কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যে সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না তা হল গার্নিশি আদেশ, অর্থাৎ আদালত কর্তৃক নিষেধাজ্ঞা আসার পূর্বেই যদি গ্রাহক চেক ব্যাংকে প্রেরণ করে তাহলে এক্ষেত্রে গার্নিশি আদেশ তা বলবৎ থাকে। গার্নিশি আদেশ জারি করার পর গ্রাহক তার হিসাবে টাকা জমা দেবে। অর্থাৎ মনে করে নেই 1 অক্টোবর গার্নিশি আদেশ আসলো, কিন্তু সে 4 অক্টোবর আরো কিছু টাকা জমা দিল। অতিরিক্ত যে টাকা জমা দিল এই টাকার উপরে গার্নিশি আদেশ প্রযোজ্য হবে না। দেনাদারের টাকা বিদেশি কোনো ব্যাংকে জমা থাকে, এর উপরে কোনো গার্নিশি আদেশ প্রযোজ্য হবে না।
যদি যৌথ হিসাবের ক্ষেত্রে একক দেনাদের উপর এই আদেশ প্রযোজ্য হবে না। যেমন মিস্টার এক্স ও ওয়াই দুজনের একত্রিত এক হিসাব আছে, কিন্তু এক্স এর হিসাবের উপর আদালত কর্তৃক নিষেধাজ্ঞা আদেশ জারি করবে। এক্ষেত্রে এই আদেশটা প্রযোজ্য হবে। যদি জমাতিরিক্ত উত্তোলনের ক্ষেত্রে গাণিতিক আদেশটা প্রযোজ্য হবে না। তাহলে আজকে তোমাদের এই ক্লাস এই পর্যন্তই। 5 নম্বর ক্লাস শেষ। আগামী ক্লাসে আবার তোমাদের ক্লাস নেওয়া হবে, আর তোমাদের যে সমস্ত পরামর্শ দেওয়া হলো সেই সমস্ত পরামর্শগুলি তোমরা মেনে চলবে। ধন্যবাদ তোমাদের।